কথা শেষ করে আরিয়ান মাথা উঁচু করে মায়ের দিকে তাকিয়ে বলে, তবে আমার মনে হয় কি জানো, সেদিন রাতে আমার তোমার আর রুবির মাঝে যে কথা হয়েছিল পাতা মেটা সবটা শুনেছি। শুনে নিশ্চয়ই বসে থাকিনি, ভাইয়ের কান ভারী করেছে, যার জন্য ভাই এত জলদি। তাকে থামিয়ে দিয়ে আসমা বেগম আত্মবিশ্বাসী হয়ে বলে, পাতাকে আমি চিনি, সে ওরকম মেয়েই না। ও যদি শুনেও থাকে কথোপকথন, তবুও ও বলবে না অরুণকে, এতটুকু বিশ্বাস আছে। মেয়েটা নরম শোভা, সাথে ভালো মনে, তার মধ্যে কোনো প্যাঁচ ধাজ নেই, না কোনো হিংসা বিদ্বেষ। রুবির দিকে তাকিয়ে সরাসরি বলে আসমা বেগম। তার নজর যেন কটাক্ষ করছে রুবিকে। রুবি দাঁড়িয়ে বলে, মা, কথাগুলো আপনি আমাকে উদ্দেশ্য করে বললেন, তাই তো? বড় ভাবিরা চলে গেছে, এর জন্য আপনারা আমাকে দোষ দিচ্ছেন। হ্যাঁ, আমি দোষী, ভুল স্বীকার করে ক্ষমা চাইনি। আমার ছেলেটা সেদিন দম আটকে মরতে বসেছিল। যদি ভোরের অমন অবস্থা করতো, আমার ছেলে অরুণ ভাইয়া চুপ করে বসে থাকতো? তার ছেলে তার কলিজা, আমার ছেলে প্লাস্টিক। ছেলের অমন অবস্থায় ভয় পেয়েছিলাম, ভাইকে কটূক্তি করেছি, ভোরকে কথা শুনিয়েছি। ভুল ছিল আমার। সেদিন বুঝতে না পারলেও পরদিন অনুতাপে পুড়ে ক্ষমাও চেয়েছিলাম হাতে ধরে। উনি প্রতিক্রিয়া জানাননি। অনুরোধ করিনি বাড়ি ছেড়ে না যাওয়ার জন্য। প্রতিদিন অফিসের সময় সুযোগ পেলে ক্ষমা চাই, বাড়ি ফিরতে অনুরোধ করি, উনি কানেই তোলেন না। মনে হয় আমি মাছি তার আগে পিছে ঘুরঘুর করছি। অরুণ ভাইয়া বলেছিল, আদুরির মতো আমিও তার ছোট বোন। আদুরি ভুল করলে এভাবে মুখ ফিরিয়ে নিতে পারতো? এখন পায়ে ধরাই বাকি আছে। আপনারা বললে কাল দেখা হলে পা ধরে ক্ষমা চাইব। বলেই হনন করে চলে যায়। আরিয়ান তার যাওয়ার দিকে তাকিয়ে বলে, ওর কথাগুলো কিছুটা হলে যুক্তিসঙ্গত মা। তুমি একবার গিয়ে ভাইয়ের সাথে কথা বলো, ভাই তোমাকে সম্মান করে। অরুণ সরকার ছেলের ফোন পাওয়া মাত্রই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। নিজেই ড্রাইভ করে হাওয়ার বেগে বাড়ি ফিরেছে। লিফট থেকে বের হয়ে কলিং বেল বাজায়। দরজা খুলে যায়। নজরে আসে তার আদুরে কলিজা। অরুণ গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে। ছেলেকে কোলে তুলে দরজা বন্ধ করে দেয়। গালে চুমু দিয়ে বলে, আমার কলিজা ভয় পাচ্ছে, কোথায় তোমার আম্মু? ভোর ড্রয়িং রুমের সোফায়ের দিকে ইশারা করে বাবার গলা জড়িয়ে ধরে। কিছু বলে না। অরুণ পা চালায়। ড্রয়িং রুমে পাতা একা নয়, ওই বাঁদর ইমনের মা উপস্থিত। ইমনের মা অরুণকে দেখে হেসে বলে, ভালো আছো বাবা? তোমার দেখা পাওয়ার তো আকাশের চাঁদের পাওয়ার মতন। সবসময় কাজ নিয়ে পড়ে থাকলে হবে? বউ বাচ্চা নিয়ে একটু দিকে তাকাও। অরুণ মাথা কাত করে পাতার দিকে তাকিয়ে ঘরে চলে যায় পাশ কাটিয়ে। ইমনের মা কপাল কুঞ্চিত করে বলে, পাতা, তুমি কি মিষ্টি! আর তোমার জামাই দেখি করলার মতন, মুখে রসকস কিছুই নেই। ভদ্রতার খাতিরে কিছু বলতে পারো তো? সামাজিকতা তো জানে না কি দেখছি? পাতা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। লোকটা সত্যি ম্যানারলেস। ম্যানারের এমটাও জানেন না সে, নাকুচু ম্যানারলেস লোক। পাতা মিনমিন গলায় বলে, উনি কম কথা বলে, অপরিচিত লোকজনদের সাথে মিশতে পারে না, কি বলবে বুঝতে পারে না। আপনি কিছু মনে করবেন না প্লিজ। ইমনের মা হেসে বলে, আরে না, কিছু মনে করিনি। ছেলে মানুষ একটু একটু ইগনোরেন্স তো হবেই। আমি উঠি, হ্যাঁ? তোমার জামাই এসেছে, তার সাথে সময় স্পেন্ড করো। বিদায় নিয়ে চলে যায় তিনি। পাতা ঘরে যায়। দেখতে পায় ফ্লোরে পড়ে আছে স্যুট বুট। পাতাবাহার সেগুলো টানছে। ভোর বিছানায় বসে। পাতা হঠাৎ ভঙ্গিতে ফ্লোর থেকে শার্ট স্যুট তুলে রাখে। অরুণ হুডি ট্রাউজার পরে ভোরকে ইশারা করে। ভোর বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বের হয়ে যায় ঘর থেকে। পাতার কপাল কুঞ্চিত হয়। চলে গেল কেন? সে অরুণের দিকে প্রশ্নোত্তর চাহনি চায়। অরুণ বিছানায় বসে পাতাকে কাছে রাখে। পাতার সন্দেহ হয়, তবু এগিয়ে যায়। অরুণ পাতার কপালে গলায় হাত রেখে তাপমাত্রা পরখ করে। স্বাভাবিকই তো। দুহাত মুঠোয় ভরে শান্ত গলায় শুধায়, পাতাবাহার কি হয়েছে?
শরীর খারাপ? পাতা অবাক স্বরে বলে। কই না তো। অরুণ শান্ত চোখে পাতার দিকে তাকায়, কিছু সময় চুপ থেকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? কি লুকাচ্ছ আমার থেকে? পাতা যেন ঝটকা খায়। অরুণের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে নজর লুকিয়ে স্বাভাবিক সুরে বলে, কি হবে, কি লুকাবো? সকাল থেকে কি আবল তাবল বকে যাচ্ছেন? ক্লিনিকে কেন গিয়েছিলে? পাতার ভয় হয়, তবে স্বাভাবিকভাবে বলে, আমার পেছনে স্পাই লাগিয়েছে নাকি? সে বলেনি কেন গিয়েছিলাম? অরুণ হেসে বলে। তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। পাতা এবার ঘাবড়ে যায়। এক কলেজ ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম, ফিমেল ফ্রেন্ড। অনেক দিন হলো যোগাযোগ করছিল। ওই ক্লিনিকে ও রেগুলার বসে। অরুণের মুখের আদল নিমেষেই পরিবর্তন হয়। পাতার বুকটা ধুকধুক করে। লোকটা বিশ্বাস করছে কি? আচ্ছা, সত্যিটা বলে দিবে? না, রিপোর্ট এলে শিওর হবে, একেবারে কাল বলবে। ঠান্ডা মাথায় গুছিয়ে বলবে, ইয়া আল্লাহ, শুধু আজকের দিনটা ম্যানেজ করে দাও। আজ জলদি এলেন যে, আমি খাবার গরম করি কেমন? বলেই পাতা বেরিয়ে যাবে, কিন্তু অরুণের কথায় থেমে যায়। পাতাবাহার, মিথ্যে কথা আমি সহ্য করতে পারি না। তুমি আমার থেকে কথা লুকাচ্ছ। আমি সকালেও জিজ্ঞেস করেছি, হয়েছেটা কি? তুমি আমার কথা গুরুত্বই দিচ্ছ না। পাতা বিরক্ত হয়, সাথে রাগও হয় বেশ। এমনিতেই চাপের মাঝে আছে সে, টেনশানে মাথা ফেটে যাওয়ার উপক্রম। মেজাজ হারিয়ে সে এক প্রকার চিল্লিয়ে বলে, আমি একদিন গুরুত্ব দিইনি, আপনার ইগোতে লেগেছে। অথচ আপনি কখনোই আমার কথায় গুরুত্ব দেন না। আমি আপনার পার্সোনাল ব্যাপারে কিছু জানতে চাইলে আপনি চুপ করে থাকেন। উত্তর দেয়া বা হাঁ করার প্রয়োজন বোধটুকু করেন না। আলগোছে ইগনোর করেন আপনি। আপনি বলেছিলেন না কি হয়েছে আমার? হ্যাঁ, কিছু তো হয়েছে, পার্সোনাল ম্যাটার। সময় হলে আপনাকে জানাবো। আপনার অতি মূল্যবান সময় অপচয় করার দরকার নেই। অরুণ চোয়াল শক্ত হয়, উঠে দাঁড়িয়ে শক্ত হাতের মুঠোয় পকেটে লুকিয়ে বলে। ব্লাড স্যাম্পল কেন নিল ডক্টর? পাতা এবার অবাক হয়। কে বলবে লোকটাকে? তাকে প্রশ্ন করতে হয় না। অরুণ নিজ থেকেই বলে, ভোর একটু আগে ফোন করে বলল ছেলেটা ভয় আছে। ডাক্তার কেন তার আম্মুর রক্ত নিবে? দরজার কাছে শব্দ হয়। পাতা দরজার দিকে তাকাতেই ভোর দরজা বন্ধ করে দৌড়ে চলে যায় ড্রয়িং রুমে। হাত পা গুটিয়ে মলিন মুখে বসে থাকে চুপটি করে। পাতা ভোরের প্রস্থান থেকে দীর্ঘশ্বাস ফেলে। অরুণের দিকে সরাসরি তাকিয়ে বলে, কাল জানাবো আমি, প্লিজ ফোর্স করবেন না জানার জন্য। বলবো আমি, একটু সময় দিন শুধু। অরুণ এগিয়ে আসে, পাতার গাল টিপে কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। পাতা উদেশ মনে আয়নায় নিজ প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকে, নিজেই নিজেকে শুধায়, পাতু, তুই কি একটু বেশিই ভাবছিস না? লোকটা কিছুটা হলেও ভালোবাসে তোকে। যে আসবে সে লোকটারই অংশ, কেন ভুলে যাস? নীরবতা বিরাজ করছে পুরো ফ্ল্যাট জুড়ে। সর্বক্ষণ হইচই মাতিয়ে রাখা ভোর সরকারও আজ চুপচাপ। অরুণ ল্যাপটপ সমেত সোফায় বসে কাজ করছে, সাথে ভোরকে ড্রয়িং করানো দেখিয়ে দিচ্ছে। পাতা চুপচাপ বসে কারো সাথেই কথা বলছে না, না ভোর না অরুণ। কিছু সময় এভাবেই বসে থেকে পাতা উঠে রুমে চলে যায়। কাপড় চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়ে। চোখের পাতায় ঘুম না নামলেও চোখ বুজে শুয়ে থাকে। একটু পরে অনুভব করে কেউ রুমে এসেছে। পাতা অল্প চোখ খুলে দেখে ভোর আসছে, একেবারে চুপি চুপি করে যেন চুরি করবে। ভোর বেড সাইডে নিকটবর্তী দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে আম্মু ঘুমিয়েছে কিনা। পাতার চোখ বন্ধ দেখে ভোরের চোখে মুখে আধার ঘনিয়ে আসে। আম্মুটাকে না নিয়ে ঘুমিয়ে পড়েছে। ভোরকে আদর না করেই পাতাবাহার ভোরকে দেখে লেজ নাড়িয়ে উঠে আসে। ভোর বিছানায় উঠে জ্যাকেট মুজো খুলে ছুঁড়ে ফেলে বিড়ালটিকে কোলে বসিয়ে বিড়বিড় করে আম্মুর নামে নালিশ করে। পাতাবাহার মেউ মেউ করে ভোরের উষ্ণ পেটে মুখ ঘষে আরামে গায়ে এলিয়ে দেয়। ভোর ভেঙচি কেটে সোফায় উদ্দেশ্যে ছুঁড়ে মারে। পাতার গায়ে টাকা কম্বল টেনে গায়ে জড়িয়ে কিনারা ঘেঁষে শুয়ে পড়ে। উসকুস করে এপাশ ফিরে তো আবার ওপাশ। আম্মু নিশ্চয়ই রেগে আছে তার উপর। আম্মুর পম্মিশ ভেঙে সে আব্বুকে সব বলে দিয়েছে। কেন দেবে না? ওই আন্টিটা আম্মুর হাতে সুই ফুটিয়ে কতখানি রক্ত নিল, তার ভয় লেগেছিল তো। ডাক্তার আন্টি তার আম্মুর রক্ত কেন নিবে? তাই তো আব্বুকে বলে দিয়েছে। ভোর এপাশ ওপাশ করতে থাকে। পাতা মৃদু চোখ খুলে তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। ভোর কম্বলের ভিতর ঢুকে চুপচাপ শুয়ে থাকে। আস্তে আস্তে গড়াগড়ি খেয়ে পাতার দিকে এগিয়ে যায়। চুপটি করে পাতার উপর হাত তুলে দেয়। একটু পর পা তুলে দেয়। সময় নিয়ে বুকে মুখ লুকিয়ে বিড়বিড় করে বলে, Vora loves you so much, Ammu.
পাতার অধর কোণে হাসি ফুটে ওঠে। ভোরকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু দেয়, তবে কিছু বলে না। ভোরও কিছু বলে না, চুপটি করে মুখ লুকিয়ে ঘুমের দেশে তলিয়ে যায়। পাতার চোখেও ঘুম নামতে শুরু করে, তবে দরজা বন্ধ হওয়ার শব্দে ঘুম যেন হাওয়া হয়ে যায়। নিশ্চয়ই লোকটা এসেছে। পাতা স্বাভাবিকভাবে চোখ বুজে ঘুমের ভান ধরে পড়ে থাকে। খুবই কঠিনতম একটা কাজ এটা। পাতার চোখ পিটপিট করে, মনে হয় এই খুলে যাবে। পাতা কম্বলে আপাদমস্তক ঢেকে নেয় সুবিধার্থে। অরুণ সব লক্ষ্য করে, হুডি খুলে পাতার পাশে শোয়, কম্বল টেনে গলা পর্যন্ত ঢেকে দেয়, পেছন থেকে চাপটে ধরে। এক হাত পাতার গলা গলিয়ে পেঁচিয়ে নেয়, আর এক হাত কামিজ ভেট করে যায়। বরফ শীতল হাতের স্পর্শে পাতার কাঁপন ধরে। এত ঠান্ডা কেন হাত? অরুণ কানের কাছে অধর নিয়ে ফিসফিসিয়ে বলে। আমি জানি তুমি জেগে আছো। পাতা ধরা পড়েও প্রত্যুত্তর করে না। যেভাবে ঘুমের ভান ধরে পড়ে থাকে, অরুণ আবার বলে, পাতাবাহার, বলবে না কি হয়েছে তোমার? পাতার বুকটা কেঁপে উঠল আদুরে স্বরে। ইচ্ছা করলো লোকটাকে শক্ত করে জড়িয়ে সবটা বলে দিতে, কিন্তু নিজ ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে পাতা সেভাবেই ঘুমের ভান ধরে শুয়ে থাকে। একসময় ঘুমিয়েও পড়ে। ভোর তার এক্সাম শিট জমা দিয়ে ক্লিপ, বোর্ড, পেন্সিল বক্স, রং পেন্সিল বক্স নিয়ে হাসি মুখে বের হয়, সঙ্গে টুটুল। তার সাথেই গল্প করতে করতে হাঁটছে বারান্দা ঘেঁষে। হঠাৎ একটা বাচ্চার সাথে ধাক্কা লাগে। ভোর বিরক্তকর মুখে বলে, দেখে হাঁটতে পারিস না? বলেই পেন্সিল বক্স হাতে তুলে হাঁটা দেয়। রোহন দৌড়ে গিয়ে ভোরের হাত ধরে আটকায়। ভোর গম্ভীর মুখে আশেপাশে দেখে নিয়ে বলে, কি হয়েছে? তোর মা দেখলে বকবে তো। রোহন ভীতু মুখে এদিক ওদিক তাকিয়ে দেখে মা আছে কিনা। দেখতে না পেয়ে বলে, ভোর, তুই আমার ফ্রেন্ড, তাহলে টুটুলের সাথে কেন খেলেছিস? ভোর টুটুলের দিকে একবার তাকিয়ে রোহানের হাত ছেড়ে টুটুলের হাত ধরে বলে, ও আমার বন্ধু। তোর মা বলেছে তোর সাথে যেন না মিশি, আর আমার আব্বু বলেছে টুটুলের সাথে মিশতে। বলেই ভোর টুটুলকে এক প্রকার টেনে নিয়ে হাঁটতে থাকে। টুটুল গোমরা মুখে বলে, আমি কি ছাগল যে টানছিস? ভোর হেসে বলে, না তো, তুই হলি মানকি। এই বলতো, মানকি মানে কি? ভোর বারণ। বলেই খিলখিলিয়ে হেসে ওঠে। ভোর গাল ফুলিয়ে তার পিঠে কিল বসিয়ে জিভ বের করে ভেঙচি কেটে দৌড় লাগায়। টুটুল এই ভোর দাঁড়া বলে ভোরকে ধাওয়া করে। ভোর দাঁড়ায় না, হাসতে হাসতে এলোমেলো দৌড়াতে থাকে রৌদ্র উজ্জ্বল স্কুল মাঠে। মাঠে আরও অনেক ছোট বড় বাচ্চারা, তাদের গার্ডিয়ানদের ভিড়। আজ শেষ এক্সাম। পুরো স্কুল যেন হই হুল্লোড়ে মেতেছে। নিত্যদিনের তুলনায় স্কুলে ভিড় দেখার মতো, সাথে ঝালমুড়ি, হাওয়াই মিঠাই সহ নানা দিনমজুরের ভিড় ভাট্টা। বাচ্চাদের আকর্ষণীয় খাবার সরঞ্জাম এনে নজর কাটছে। ভোর ভিড় থেকে দৌড়ায় আর খিলখিলিয়ে হেসে পিছনে মুড়ে টুটুলকে জিভ দেখিয়ে ভেঙায়। একসময় টুটুল ভোরকে হারিয়ে ফেলে। কোথায় গেল ঠাউর করতে পারে না। অনেক খুঁজে টিচার্স রুমের দিকে এগায়, নিশ্চয়ই তার আম্মুর কাছে। এদিকে ভোর এখনও লুকিয়ে লুকিয়ে এদিক ওদিক খুঁজছে টুটুলকে। হঠাৎ একটু দূরে কুকুরের ঘেউ ঘেউ শব্দে ভোর ভয় পেয়ে যায়। আশেপাশের সব বাচ্চারাই ভয়ে দৌড়াতে শুরু করে। ভোরও তার ব্যতিক্রম নয়, সে ঘাবড়ে যায়। কুকুরটাকে চিনতে ভুল হয়নি তার। সেদিন যে কুকুর দুটো তার উপর আক্রমণ করেছিল তারই একটা। ভোর তার সর্বোচ্চ বেগে দৌড়াতে থাকে। একটু দূরে যেতেই ছোট্ট ছোট্ট সবুজ ঘাসে আচ্ছাদিত মাঠে মুখ থুবড়ে পড়ে যায়। ব্যথা পায় বেশ। সেখানে উপস্থিত বাচ্চারা হেসে ওঠে। গার্ডিয়ানরা অবশ্য হাই হাই করে। এক গার্ডিয়ান ভোরকে তুলে গায়ের ময়লা ঝেড়ে দেয়। ভোর উঠেই মাঠে পড়ে থাকা ক্লিপ, বোর্ড, পেন্সিল বক্স, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা রং পেন্সিল তুলতে নিয়ে এক মহিলা সব তুলে ভোরের হাতে দিয়ে বলে, ব্যথা পেয়েছো বাবু? ভোর নাকে হাত দিয়ে না বোধক মাথা নাড়ে, অথচ নাকটা রক্তবর্ণ হয়ে আছে, যেন টোকা দিলেই রক্ত ছিটকে বেরিয়ে আসবে। ভোর উঠে তার চক্ষু যুগল। মহিলাটি বুঝতে পারল ব্যথা পেয়েছে। সে ভোরের হাত ধরে বলল, মিস পাতা তোমার আম্মু না? ভোর এবারেও মাথা নেড়ে বিড়বিড় করে থ্যাংক ইউ বলে সামনে হাঁটতে থাকে। একটু পর পর পেছনে তাকাতে ভোলে না। দূর থেকে একজন বাঁকা হাসে। বুক পকেটে ঝুলিয়ে রাখা কালো চশমাটা চোখে দিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে আসে। ঠিক ভোরের সামনে দাঁড়িয়ে মুচকি হেসে হাত বাড়িয়ে বলে, হ্যালো অরুণাভ, ভোর সরকার, মাইসেলফ আকাশ। ভোর ভ্রু কুচকে চায়, হাত মেলায় না। হাতের সরঞ্জাম বুকের সাথে জড়িয়ে রাখে, কিছু বলে না। আকাশ হেসে ভোরের মাথায় চুল এলোমেলো করে বলে, কি কিউট তুমি।
মনে হয় আদর করে গাল টিপে দিই। ভোর না বোধক মাথা নেড়ে আকাশের হাত ঝটকা দিয়ে সরিয়ে দেয়। আকাশ নিজের হাত গুটিয়ে বলে, ওকে ভাই, রেগে যাচ্ছ কেন? রাগলে তোমায় আরও কিউট লাগে। বাই দ্য ওয়ে, আমি তোমার আরিয়ান চাচুর ফ্রেন্ড। তোমার চাচু এসেছে। অনিকা বায়না করেছিল, তাই ওই হাওয়াই মিঠাই কিনতে গেছে। আমাকে বললো তোমাকে নিয়ে ওই গাড়িটার সামনে দাঁড়াতে। ভোর আশেপাশে তাকিয়ে বলে, মিথ্যে কেন বলছো? চাচুর সব ফ্রেন্ডকে আমি চিনি। আর চাচু সত্যিই আসলে আমাকে নিতে নিজেই আসতো, তার বন্ধুকে পাঠাতো না। তুমি কি ছেলে ধরা? আকাশ মনে মনে বাহবা দেয়। একে বোকা বানানো সহজ হবে না। ভোর উল্টো দিকে পা চালিয়ে চলে যাবে। আকাশ তাকে থামিয়ে বলে, আরিয়ান ঠিক, ও বলেছিল তুমি এটাই বলবে। আমার চ্যালেঞ্জ করেছিল, তুমি যদি ভোরকে আনতে পারিস তাহলে ও নাকি তোমার বাবার পায়ে ধরে হলেও তোমাদের সরকার বাড়িতে ফিরিয়ে আনবে। ভোর পিটপিট করে তাকালো। তারপর বাবার মতো হঠাৎ গম্ভীর মুখ বানিয়ে বলে, এটাও মিথ্যে কথা। আমি যাব না আপনার সাথে, আপনাকে আমি চিনি না। আকাশ এবার শয়তানি হাসে। ভোরের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, ঠিক আছে, তবে তোর এই কি যেন ডাকিস আম্মু, সে আমাদের কবজায়। হাত পা মুখ বেঁধে গাড়ির টিকিটে আটকে রেখেছি। তুই যাবি না? তোর মায়ের গলায় ছুরি চালিয়ে নদীতে ভাসিয়ে দেবো এখনই। ভোরের চোখে মুখে ভয় ফুটে ওঠে। সে আশেপাশে তাকায়। অনেকেই আছে, বড় মানুষ ছোট মানুষ। ভোর জোরে জোরে শ্বাস টেনে 2 কদম পিছিয়ে যায়। গলা দিয়ে শব্দ বেরাতে চায় না, তবুও হালকা উঁচু গলায় বলে, মিথ্যে বলছো কেন আম্মু? টিচার্স রুম। তাকে থামিয়ে আকাশ এগিয়ে আসে। ভোরের চুল ঠিক করে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, বিশেষ হচ্ছে না তাই তো? ইটস ওকে, এখনই দৌড়ে যা, দেখে আয় আছে কি না। আমরা ততক্ষণে গলা কাটার ব্যবস্থা করি। তবে হ্যাঁ, মনে রাখিস, তুই চাইলে তোর মাকে বাঁচাতে পারতি, কিন্তু তুই তো চাস না। সৎ মা তো অত টান আসে না, কিন্তু তোর বাপের তো আপন বউ। তুই মাকে বাঁচানোর জন্য যাসনি, তাই তোর আব্বু তোকেও ছেড়ে যাবে রাস্তায়। আর হ্যাঁ, চিলাচিলি করবি না এখানে, করলে তোর মায়ের জবাই হবে ওখানে। ভোর চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আশেপাশে সবার দিকে তাকায় সাহায্যের উদ্দেশ্যে, অথচ বাকি সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। ভোরের হাত পায়ের শক্তি যেন ফুরিয়ে যায়। আকাশ শয়তানি এসে কোলে তুলে নেয় ভোরকে। অপরদিকে পাতা স্টুডেন্টদের এক্সামের খাতা গুছিয়ে ক্লাসরুম থেকে বেরায়। বড় বড় পা ফেলে টিচার্স রুমে যায়। ভোর নিশ্চয়ই সেখানে আছে, তার অধীর অপেক্ষায়। পাতা মুচকি এসে আগাতে থাকে। হঠাৎ একটা লোক এগিয়ে এসে পাতার সম্মুখে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, ম্যাম, ভোর আছে আপনার কাছে, খুঁজে পাচ্ছি না। পাতা কপালে ভাঁজ ফেলে লোকটার আপাদমস্তক দেখে বলে, কে আপনি? আর ভোরকে খুঁজে পাচ্ছেন না মানে কি? লোকটি কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘাম মুছে নেয়। এই শীতের দিনেও সে ঘেমে গেছে। যাবে না কেন? এত বড় ঘটনা ঘটে গেছে, বস্তাকে শুলে চড়াবে। গর্দান নেবে নিশ্চয়ই। পাতা হনহনিয়ে খুঁজতে থাকে ভোরকে। টিচার্স রুম, ওয়াশরুম সব খুঁজে দেখেছে। প্রিন্সিপাল ম্যামের কাছেও খবর পাঠিয়েছে সৈয়দকে দিয়ে। পাতা খুঁজতে খুঁজতে শহীদ মিনারের দিকে যায়। সেখানে এক লোককে দেখতে পায়, স্যুট বুট পরা। দেখে ভদ্রলোক মনে হলো। চোখে মুখে হাসি লিপটে আছে। অদ্ভুত তো, একাই হাসছে কেন? পাতা এগিয়ে যায়। এদিকটায় জনমানব খুব একটা নেই। সে এগিয়ে গিয়ে লোকটাকে জিজ্ঞাসা করে একটা বাচ্চাকে দেখেছে কিনা, 6 বছরের, এই স্কুলেরই। আকাশ সানগ্লাস খুলে মুচকি এসে পকেট থেকে ফোনটা বের করে পাতার দিকে বাড়িয়ে দেয়। পাতা ভ্রু কুচকে ফোন হাতে নেয়। ভিডিও কলে কেউ আছে ফোনের ওপারে। পাতার চেনা পরিচিত মুখ, সাথে জ্ঞানবিহীন ভোর। ভোরের গলায় ছুরি ধরে ওপাশের লোকটা বিশ্রী ইঙ্গিত করে হাসে। ঘৃণায় পাতায় গা গুলিয়ে আসে। হাত থেকে ফোনটা পড়ে যায় নে। আকাশ ধরে ফেলে, পকেটে পুরে বলে, মিসেস অরুণ সরকার, আপনি বুদ্ধিমান। আশা করি কিছু বলতে হবে না। টু শব্দ করবেন তো আপনাদের কলিজার টুকরা, সরি কলিজা গলা আলাদা হয়ে যাবে ঘর থেকে। পাতার গা শিউরে ওঠে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগে। কি করবে সে? ভোরের বাবাকে কল করবে, একটা মেসেজ দেবে? ভোর ওদের কাছে গেল কি করে? পাতা যেন জ্ঞানবোধ হারিয়ে ফেলে। কি করবে বুঝতে পারে না। আকাশ হাঁটতে থাকে। পাতা রোবটের ন্যায় পিছু পিছু যায়। যাওয়ার পথে সদ্য চেনা লোকটাকে দেখতে পায়। লোকটা এগিয়ে আসছে। হঠাৎ পাতার মস্তিষ্ক সচল হয় যেন। সে লোকটাকে কিছু ইশারা করে
আকাশের পিছনে হাঁটে। স্কুল প্রাঙ্গণ থেকে বেরিয়ে বাইরে আসে। ব্যস্ত রাস্তায় পার্কিং জোনে একটা দণ্ডায়মান কালো গাড়ির সামনে দাঁড়াতেই দরজা খুলে গেল। পাতা দেখতে পায় ভেতরে শুক্লা, তার ছেলে শামীম ও আরও দুজন অপরিচিত লোক। সবার চাউনি বিশ্রী। পাতা আশেপাশে তাকায়। ব্যস্ত রাস্তা, লোক সমাগমও চোখে পড়ার মতো। সে কি সবার থেকে হেল্প চাইবে? চিল্লিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে ভোরকে বাঁচাতে পারবে? ওরা পাতার চিল্লানো শুনে ভোরের কোনো ক্ষতি করবে না তো? আকাশ তার মনোভাব বুঝতে পেরে পাতাকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলল, চিল্লাবে, ক্যারি অন, বাট সাবধান। হ্যাঁ, ছেলেটার গলায় ছুরি চালাতে সেকেন্ড সময় লাগবে না। তুমি লোক জড়ো করবে, আমরা ওকে। তারপর কি হবে? আমরা পালাতে পারবো না ভেবে হেসে লাভ নেই। পুলিশ ধরে নিয়ে যাবে, আবার ছেড়েও দেবে। কিন্তু ছেলে হারালে ছেলে পাবে। পাতা গমগমে গলায় হিসিয়ে বলে, আমার ছেলে কোথায়? শুক্লা তার গায়ের চাদরটা একটু সরিয়ে ভোরের একাংশ দেখিয়ে বলে, মামনি জলদি এসো, দেরি করলে কেন? হাতের ধারালো ছুরি ভোরের বাহুতে বসিয়ে পরনের ব্লু জ্যাকেটটা ছিঁড়ে নরম ফর্সা হাতে ছুরি দাবিয়ে সরিয়ে আনে। গলগলিয়ে তাজা রক্ত বেরিয়ে পড়ে। পাতা সেকেন্ডের মাঝে গাড়ির ভেতর প্রবেশ করে। আকাশ মুচকি হেসে ফ্রন্ট সিটে বসে ড্রাইভারকে গাড়ি চালানোর নির্দেশ দেয়। দূরে রাস্তার অপর পাশের ফুটপাতে সেই লোকটার ঘাম মুছে ফোন বের করে কল লাগায়। কানে ব্লুটুথ ডিভাইস সেট করে নিজ বাইকে বসে স্টার্ট দেয়। কল রিসিভ হওয়ার মাত্রই A to Z গড়গড় করে বলে দেয়, বস কিছু বলুন, চুপ করে আছেন কেন? পরপর কিছু ভাঙার শব্দ আসে ওপাশ থেকে। ঝনঝন কাঁচ ভাঙার শব্দ। দিদার ভয় পায়, বস খেপেছে। সে বস ডেকে উঠতেই ওপাশ থেকে ভেসে আসে, তোমাকে পরে দেখছি, ফলো দেম, আই এম অন দ্য ওয়ে। ওদের দুজনের গায়ে তিল পরিমাণ জখমের অস্তিত্ব মিললে ওদের কবরের সাথে তোমার কবর কনফার্ম। শান্ত গলায় বললেও মনে হলো সিংহের গর্জন শুনল দিদার। ঢোক গিলে দক্ষ হাতে বাইক চালিয়ে ফলো করে কারো গাড়িটাকে। চাপা হাসির শব্দে গমগমে অবস্থা বিরাজমান গাড়িটা। ছোট্ট জ্ঞানহীন ভোরকে বুকে জড়িয়ে পাতা গুটিসুটি মেরে বসে আছে। গাড়ি স্টার্ট করার পরপরই সে শুক্লার কোল থেকে ভোরকে এক প্রকার ছিনিয়ে নিয়েছে। তার পাশে বসে শুক্লা মণ্ডল, সামনে আকাশ ও ড্রাইভার, পেছনে শামীম সহ আরও দুজন লোক। তারা সবাই নানা ধরনের বাজে মন্তব্য করছে। পাতা সব শুনেও চুপচাপ বসে আছে, একটা কথাও বলেনি। কুত্তার বাচ্চাদের সাথে ঘেউ ঘেউ করার মানে নিজ বিপদ ডেকে আনা। সে শুধু সুযোগের অপেক্ষায়। শুক্লা মুচকি এসে নিজ পাকা ছোট ছোট দাঁড়িতে হাত বুলিয়ে পাতার ওন্না হাতে নেয়। পাতার কপাল বেয়ে গড়িয়ে পড়ে সেচ জল। সেই ওন্নার কোণ দিয়ে মুছিয়ে দিতে দিতে বলে, ইস মামনি, শীতের ভিতরে ঘামছো? দেখো দেখি কাণ্ড, ভয় পাচ্ছ কেন? আমরা কি তোমার পর? সালি এখন ভয় পাচ্ছিস কেন? তখন লাগে নাই ভরা সালিসে যেভাবে অপমান হয়েছি, তার চেয়েও ভয়ঙ্কর অপমান বোধহয় তোরে না কইরাছি তো। আমার নাম শুক্লা না? পাতা মুখ বুজে সহ্য করে। ভোরকে আরেকটু শক্ত করে চেপে ধরে চুমু দেয় কপালে। শুক্লা কপালে ভাঁজ ফেলে বলে, কী রে পাতা, তো সেই তেজ কই গেল? এত কিছু বললাম এখনও চুপ? আগে না সাপের মতো ফোঁসফোঁস করে তেরে আসছিস? তোর বুইড়া জামাই তো তেজ কমিয়েছে। এত পাওয়ার আমারে তো কমে না রে। অতি শীঘ্রই দেখতে পাবি তোর জামাই থাইকা বেশি সুখ দিমু। তুই খুশি হইয়া আর জামাইয়ের নাম মুখেই নিবি না, খালি শুক্লা কাকু কাকু করবি, ভয় পাস না। পাতা তাচ্ছিল্য চোখে চায়, অধর বাঁকিয়ে হাসে অল্প। ভয় হচ্ছে, তবে তোদের জন্য নয়। অরুণ সরকারকে পুরোপুরিভাবে জানিসই না তোরা। সব কটা বেয়াদবকে কলিজা ভুনা করে কুত্তাকে খাওয়াবে। তোদের তেজ ছুটিয়ে দেবে একদম। জীবনে আর বারোর দরকার হবে না। শুক্লার চোখ মুখ শক্ত হয়ে আসে। মাথার স্কার্পের উপর দিয়ে পাতার চুলের মুঠি টেনে ধরে শক্ত করে। পাতা ব্যথা পায়, তবে তার চোখ মুখ দেখে বোঝার উপায় নেই। শক্ত চোয়ালে এ যেন তেজস্বী রূপ। শুক্লার দিকে এমনভাবে তাকিয়েছে যেন নজরেই ভস্মীভূত করে দেবে। আকাশের ভালো লাগলো বেশ। সে পিছনে ঘুরে তাকিয়ে থাকে পাতার দিকে পলকহীন। শুক্লাকে ইশারায় ছেড়ে দিতে বলে। শুক্লা দাঁতের কপাটি পিষ্ট করে পাতাকে খিস্তি দেয়। পাতা একরাশ ঘৃণায় তার মুখের উপর থুতু ফেলে। শুক্লাসহ শামীম রেগে তেড়ে আসবে, আকাশের হুকুমে শান্ত হয়। আকাশ পাতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে,
ইউ আর টোটালি এ আইটেম। অ্যাম ইমপ্রেসড ফুপা। সরি, হ্যাঁ এটা আমার। শুক্লা কিছু বলবে আকাশ তোয়াক্কা না করে পাতার উদ্দেশ্যে বলে, কি যেন বললে? অরুণ সরকার কি করবে? আমি বলছি তোমায় ওই বাচ্চাটি কিচ্ছু করতে পারবে না। তোমার ওই আদরের সৎ ছেলের বউ যে কুকুর হামলা হয়েছিল, এই আমরাই করেছিলাম। কি করেছে আমার অরুণ সরকার? বারটাও ছিঁড়তে পারেনি। বলেই হো হো করে হেসে ওঠে। তার সাথে যোগ দেয় বাকি সবাই। শুধু শুক্লার চোখে মুখে বিরক্তি আর পাতার চোখে মুখে আকাশসম অবাকতা। অরুণ হেলে পড়ছে পশ্চিম দিগন্তে। বেলা 4:10-20 ঘড়িতে। শীতকালের রজনী দীর্ঘ এবং দীর্ঘকাল পরিসরে ছোট্ট। তাই তো বিকেল গড়ানোর সাথে সাথেই পশ্চিম দিগন্তের অরুণের তেজ কমতে শুরু করেছে। ধোঁয়ার ন্যায় কুয়াশার আগমন ঘটছে ক্ষীণ পরিসরে। জনমানবশূন্য এক নিরিবিলি পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একতলা বাড়িটি। বাড়িটির আশেপাশে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। বাঁশের ছোপ ও নিম গাছের আড়ালে ঢেকে আছে বাড়িটি। ভিতরের পরিবেশ গমগমা। সেদিনের ন্যায় আজকেও মহল জমেছে ঢের। বিদেশি ড্রিঙ্কসের সাথে চানাচুর ও বাজার থেকে কিনে আনা গরম গরম পেঁয়াজি। ঢকঢক করে ড্রিঙ্কস গলা দিয়ে কোনো মতে নামিয়ে মুখ কুঁচকে নেয় আকাশ। একটু দূরে হাত মুখ বাঁধা পাতার দিকে তাকিয়ে চুমুর ভঙ্গিম করে। পাতা রক্তিম চোখে চায়। চোখে তার পানি টলমল করলেও সেই পানি দুর্বলতার মোটেও নয়। চোখের সামনে ভাসমান মানুষরূপী উগ্র জানোয়ারদের প্রতি আকাশসম ক্ষোভ। শীতে কম্পয়মান ভোরের উদাম দেহ। করুণ চোখের চাউনিতে পাতার বুকটা জ্বলছে দাউ দাউ করে। সেই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখায় পাতা ছটপট করতে থাকে। তার সামনে তার ছেলেকে এক প্রকার টর্চার করছে কুত্তার দল। ভোরের গায়ের ব্লু ব্লেজার শার্ট খুলে রেখেছে, পরনে স্কুল ইউনিফর্মের প্যান্ট শুধু। ছেলেটা শীতে কাঁপছে, তার উপর ছেলেটার গায়ে বরফ মাখাচ্ছে শুক্লা, সাথে তার বিশ্রী চাউনি। ভোরের চোখেও পানি টলমল করছে, তবে কাঁদছে না সে। দাঁতের দাঁত চেপে ফোঁস করছে। ভোরের ফর্সা গালে নীল নীল দাগ দেখা যাচ্ছে। পাতা পারে না ছুটে এসে ভোরকে বুকের মাঝে লুকিয়ে ফেলতে। তার হাত পা মুখ বাঁধা। পাতার ছটপাটানি বেড়ে যায়। চিল্লানোর চেষ্টা করে, মুখে কাপড় বাঁধা থাকায় শুধু গোঙানির শব্দ বেরায়। ভোর সেই শব্দে ফুপিয়ে ওঠে। বাকি সবাই হেসে ওঠে। শুক্লা বরফ টুকরো ফেলে ভোরের চুল মুঠোয় ভরে পেছন দিকে টেনে ধরে। ব্যথায় ভোরের মুখ দিয়ে অস্পষ্ট শব্দ বের হয়। পাতা জ্বলে উঠল। শুক্লা হেসে তার উদ্দেশ্যে বলে, এখনও সময় আছে, রাজি হয়ে যা। বাচ্চাটার কষ্ট চোখে পড়ছে না, নাকি সৎ ছেলে দেখে বুকে লাগছে না? ইস কি কষ্ট। পাতা হাত পা ছোটানোর চেষ্টা করে, হিসিয়ে কিছু বলে। মুখে কাপড় বাঁধা থাকায় তা অস্পষ্ট। তবে শুক্লা, আকাশসহ বাকি সবাই অনুমান করতে পেরে হেসে কুটি কুটি। শামীম উঠে পাতার দিকে এগিয়ে যেতে যেতে বলে, আকাশ ভাই, কী নাটক শুরু করলে? জোর জবরদস্তির মজাই আলাদা। কিন্তু তোমার তো আবার অনুমতি চাই। ওই অরুণ সরকার একবার খোঁজ পেলে তখন আঙুল চুষিও। বলেই পাতার সামনে হাঁটু গেড়ে বসে, তার গালে হাত বুলাতে থাকে। পাতা যেন খ্যাপা বাঘিনের ন্যায় গর্জে উঠল। আকাশ মজা পায় বেশ। সে সিগারেটে আগুন জ্বালিয়ে সুখ-টান দিয়ে বলে, আপোস তো আসল সুখ ভাই। আর অরুণ সরকারের ভয় পাচ্ছিস? এতদিন চিরুনি অভিযান চালিয়েও মায়া সরাতে পারলো না, আর চলে আসবে। হোয়াট এ জোক। হেসে উঠল সে। তবে ভোরের চাউনিতে তার কপালে ভাঁজ পড়ে। সিগারেটের ধোঁয়া ভোরের মুখের উপর ছেড়ে বলে, কি বেটা? পরবর্তী ঘটনায় সবাই বাকহারা। আকাশ চোখ চেপে ধরে আছে এক হাতে। অসহনীয় ব্যথায় সে চেঁচিয়ে ওঠে। ভোরের চোখ মুখ রক্তিম। হাতে জ্বলন্ত সিগারেট ফেলে দৌড়ে যায় পাতার কাছে। মুখের বাঁধন খুলে দেয়। শামীম, শুক্লা সবাই আকাশকে নিয়ে ব্যস্ত হয়। আকাশ ব্যথায় কাতরায়। ভোরকে উদ্দেশ্য করে ভয়ঙ্কর গালির বর্ষণ করছে। শামীম আকাশের চোখের উপর থেকে হাত সরিয়ে দেয়। আকাশের বন্ধ চোখ থেকেই তাজা রক্ত গড়িয়ে পড়ছে অশ্রুর ন্যায়। আকাশ ব্যথায় চিল্লিয়ে বলে, শুয়োরের বাচ্চা ধর, ওর হাত পা কেটে দেব আমি। শামীম ক্ষিপ্ত গতিতে ভোরের দিকে এগিয়ে যায়। ভোর ততক্ষণে পাতার হাতের বাঁধন খুলে ফেলেছে। শামীমকে তেড়ে আসতে দেখে ভয় পায় সে।
পাতাকে জড়িয়ে ধরে শক্ত করে আব্বু আব্বু বলে কাঁদতে শুরু করে। পাতা ভোরকে জড়িয়ে ধরে না, সে পায়ের বাঁধন খোঁড়ার চেষ্টায়। স্বামী এসে ভোরের বাহু ধরে টানতে থাকে সর্বশক্তি দিয়ে, সাথে অকথ্য ভাষায় গালাগালি। ভোর এক হাত পাতার গলা শক্ত করে ধরে করুণ চোখে চেয়ে আম্মু বলে কাঁদে। পাতা চোয়াল শক্ত করে ভেঙে পড়ে না, ঠান্ডা মাথায় পায়ের রশি খুলে ভোরকে এক হাতে আগলে নেয়। শামীম যে হাতে ভোরের বাহু শক্ত করে ধরে রেখেছে সেই হাতে কামড় বসিয়ে দেয় সর্বশক্তি দিয়ে। শামীম হাত ঝটকায় ছাড়িয়ে নেয়, মাংস তুলে নিয়েছে একেবারে। সে হাত বাড়িয়ে পাতার চুলের মুঠি ধরে টেনে তোলে। পাতা ভোরকে ছাড়িয়ে পেছনে লুকিয়ে রাখে, উঠে দাঁড়িয়ে খ্যাপা দুর্বাসার ন্যায় শামীমের দিকে চায়। শামীমের গোপনাঙ্গয় বারবার হাতু দিয়ে আঘাত করে। পাতাকে ছেড়ে ব্যথায় ঘুমিয়ে ওঠে, ফ্লোরে বসে পড়ে সে। বাকি সবাই এদিকে তাকায়। আকাশ হুকুম দেয় পাতা ভোরকে ধরার। শুক্লা অকথ্য ভাষায় খিস্তি দিয়ে পাতাকে ধরার জন্য এগিয়ে আসে। পাতা পালায় না, ভোরের এক হাত শক্ত করে ধরে সেও এগিয়ে আসে। ফ্লোর থেকে বিদেশি মদের বোতল তুলে শুক্লার মাথায় আঘাত করে নিমেষেই। বোতল ভেঙে শুক্লার মাথা থেতলে যায় কিছুটা। বোতলের ভিতরের পানিতে মেখে যায় শুক্লার শরীরের কিছু অংশ। সেও ফ্লোরে বসে পড়ল। বাকি দুজন আকাশকে ছেড়ে এগিয়ে আসলে পাতা ভাঙা বোতলের অংশটুকু তাদের দিকে তাক করে ঠান্ডা গলায় বলে, মেয়ে বলে কম ভাবিস না, এগোবি তো জান হারাবি। আমি নারী কোমলমতি, তবে তোদের মতো জানোয়ারদের সামনে আমি নারী হিংস্র পশুর চেয়েও ভয়ঙ্কর। শুক্লা মাথার আঘাতপ্রাপ্ত স্থানে হাত দিয়ে চেপে ধরে উঠে দাঁড়িয়ে বলে, সা বারে তোর হিংসার মায়ের, এই ধর্মা। পাতা ভোরকে নিজের পিছনে লুকিয়ে নিরাপদ দূরে সরিয়ে দেয়। ভোর ও আম্মু বলে কাঁদতে থাকে। পাতা শুক্লের ভুঁড়িওয়ালা পেটে লাথি দেয় সর্বশক্তি দিয়ে। শুক্লা পড়ে যায় ফ্লোরে। বাকি লোক দুটো পাতার দিকে তেড়ে আসলে পাতা ভাঙা বোতল তাক করে ভয় দেখায় লোক দুটোকে। এগিয়ে এসে আর একটা বোতল তুলে দৌড়ে আকাশের সামনে গিয়ে তৎক্ষণাৎ তার মাথায় আঘাত করে। আকাশ যেন বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। চোখে অসহনীয় জ্বালা, তার মাথায় আঘাত কিছুতেই মনে হয় না। সে হাত বাড়িয়ে পাতার গলা চেপে ধরে। পাতা ঘাবড়ে যায়। আঘাতে জর্জরিত এই জানোয়ারের তাকে আক্রমণ করবে বুঝতে পারে না। ভোর আম্মু বলি এগিয়ে আসতে নিলে পাতা নিষেধ করে দূরে যেতে বলে। ভোর আসে না, আবারও দূরেও যায় না। বাকি দুটো লোক এগিয়ে এসে পাতাকে ধরে, দুই বাহু ধরে ফ্লোরে ঘাট ঠেসে বসিয়ে দেয়। পাতা চুপচাপ বসে। এখনও ঘাবড়ানো যাবে না, মাথা ঠান্ডা রেখে চালতে হবে। পরিস্থিতি অনেকটাই তার নিয়ন্ত্রণে। শুক্লা, শামীম আর আকাশ নামক লোকটা জখমি। তার ক্ষেপে ওঠার আগেই পাতাকে কিছু করতে হবে। পাতা চোখ তুলে ভোরের দিকে এক নজর চায়। মাথায় কিছু আসতেই ফ্লোরে তাকায়। ওই তো আতপোড়া জ্বলন্ত সিগারেট, তার পাশেই দামি লাইটার। পাতার কিছু প্ল্যান করে, তবে দুজন পুরুষের সাথে পাতা পেরে উঠবে না কখনো। কি করবে পাতা? ওদিকে শামীম ফ্লোর থেকে উঠে বিকৃত মুখে এগিয়ে আসছে। শুক্লা ফ্লোরে শুয়ে আছে, জ্ঞান হারিয়েছে নিশ্চয়ই। আকাশ নামক লোকটাও সোফা ধরে দাঁড়িয়ে আছে, এক হাতে চোখ চেপে। তার মাথা থেকে তাজা রক্ত পড়ছে, যেন কেউ ঢেলে দিচ্ছে। রক্ত দেখে পাতা পেট গুলিয়ে আসে। পাতা শ্বাস নিতেও ভুলে যায়। পাতাকে ধরে রাখা দুজন লোকের মধ্যে একজন পাতাকে ছেড়ে রশ্মি আনতে যায় বাঁধার জন্য। পাতা আটকে রাখা শ্বাস ছাড়ে, সুযোগের সদ্ব্যবহার করতে ভুলে না। দুর্বল পাতার মাঝেও যেন এক খ্যাপা সিংহীর আবির্ভাব ঘটে। পাতা 1, 2, 3 কাউন্ট করে পাশের লোকটাকে ছটকায় সরিয়ে ধাক্কা দেয়। লোকটা কয়েক কদম পিছিয়ে যায়। পাতা ফ্লোর থেকে লাইটার তুলে আকাশের দিকে তেড়ে যায়। আকাশ হাত তুলে কষে থাপ্পড় মারার উদ্দেশ্যে। পাতা তড়িৎ বেগে লাইটার জ্বালিয়ে আকাশের দিকে ছুঁড়ে মারে। মদে ভেজা শার্টটা আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। আকাশ গলা কাটা মুরগির ন্যায় ছটপট করতে করতে ফ্লোরে শুয়ে পড়ল। শুক্লার নড়াচড়া নেই। শামীম আকাশকে নিয়ে ব্যস্ত। বাকি দুটো লোক পানি আনতে গেলে বোধ হয়। পাতা ভোরের কাছে এগিয়ে এসে কোলে তুলে নেয়। দরজার দিকে এগোবে শামীম সম্মুখে দাঁড়িয়ে বলে, শালা পালাবি, তোরে জীবন তো দগ্ন করবো। পাতা ঢোক গেলে পিছু হাঁটে। এদিকে ওদিকে তাকিয়ে একটা খোলা দরজার দিকে ছুটে যায়। শামীম খুঁড়তে খুঁড়তে তার পিছনে যায়। হাঁটতেও কষ্ট হচ্ছে, মা জায়গা মতো বসিয়েছে। পাতা একটা ঘরে ঢুকে ভোরকে নামিয়ে দরজা ছিটকিনি আটকাবে, শামীম ঠেলে ভিতরে ঢুকতে নেয়। পাতা কাঠ দিয়ে দরজা ঠেলে দেয়।
হাত দিয়ে ছিটকানি আটকানোর প্রচেষ্টায় ভোরও সহায়তা করে। পাতা সফলকাম হয়। ছিটকানি দুটো আটকে কাঠের টেবিল টেনে দরজার সম্মুখে রাখে। জানলার গ্লাস আটকে পর্দা টানিয়ে দেয়। বড় বড় শ্বাস ফেলে হাঁপাতে থাকে। ওপাশে শামীম দরজায় আঘাত করে গালিগালাজ করতে ব্যস্ত। ভোর ফুপিয়ে কেঁদে উঠে পাতার পাশে দাঁড়ায়। পাতার চোখেও নোনা জল ভিড় জমায়। ধপাস করে ফ্লোরে বসে 2 হাত মেলে ভোরকে ডাকে। ভোর দেরি না করে ঝাঁপিয়ে পড়ে। পাতা আগলে নেয় ভোরকে। বরফ শীতল শরীরটাকে বুকে শক্ত করে চেপে ধরে। পাশে বিছানার চাদর টেনে নামিয়ে ঢেকে নেয়। ভোরের গালে মুখে এলোপাথারি চুমু দেয়। ভোরের কান্না থেমে যায় ধীরে ধীরে, তবে তার শরীর কম্পয়মান, ক্ষণে ক্ষণে ফুপিয়ে উঠছে। পাতা ভোরের মাথায় চুমু দিয়ে বলে, আমার ছেলেটা কতটা সাহসী ভাবা যায়। ওই লোকটার চোখে জ্বলন্ত সিগারেট চেপে ধরেছে, ভয় লাগেনি? এই বুদ্ধি আসলো কিভাবে এই ছোট্ট মাথায়? ভোর জবাব দেয় না, চুপচাপ থাকে। পাতা আবার চুমু দিয়ে বলে, আমার বাবা ভয় পাচ্ছে। ভোরের নাক টানা শব্দ হয়। পাতার বুকের মাঝে লুকিয়ে গুটিসুটি মেরে ভিড় করে বলে, ভোরের আম্মু আছে তো? পাতা এক পর্যায়ে নিজেকে ধরে রাখতে পারল না, গুনগুনিয়ে কেঁদে দেয় হালকা স্বরে। সব তার জন্য, সব দোষ তার। তার দোষে অরুণ সরকারকে জুড়ে তার নামে কুৎসা রটানো হলো। ভরা সালিশে হেনস্থা হয়ে কি দরকার ছিল অরুণ সরকারকে কল করার? নিজে লড়তি, নিজের লড়াই, না পারলে মাথা নত করে ক্ষমা চাইতি, চুনকালি মাখিয়ে লুকিয়ে থাকতি ঘরের এক কোনায়। লোকটাকে ডেকে তার সাথে নিজ নামে জড়ানো পাতার ভুল ছিল। সেই ভুলের খেসারত এই নিষ্পাপ বাচ্চাটাকে দিতে হচ্ছে বারংবার। দিদার দরজা ধাক্কায় অনবরত। দরজায় কান পেতে শোনার চেষ্টা করে। এখানে এসেছে প্রায় ঘণ্টাখানিক। বসের ওয়াইফ ও বাচ্চাকে নিয়ে জানোয়ারদের দল ভিতরে ঢুকেই দরজা বন্ধ করে। আর কেউ বের হয়নি, না ভিতরে কেউ প্রবেশ করেছে। সে ভেবেছিল ভিতরে ঢুকে একটা ব্যবস্থা করবে, কিন্তু বস মানা করে দেয়। সে আসবে তারপর। তবুও সে পুরোটা সময় সজাগ ছিল, পুরো বাড়ি ঘুরে কান পেতেছিল। কোনো প্রকার গণ্ডগোলের আভাস পেলেই সে ভিতরে ঢুকে যাবে। ইস, বন্দুকটা কেন সাথে রাখলো না আজ? তাহলে এভাবে হাত গুটিয়ে বসে থাকতে হতো না। হঠাৎ চিল্লাচিল্লির আওয়াজে দিদার দরজা ধাক্কানো শুরু করে। কান খাড়া করতেই বুঝতে পারে আওয়াজ পুরুষালী গলার। কি হচ্ছে ভেতরে? সে দরজা লাথি মেরে ভাঙার চেষ্টা যাবে। কাঠের শক্ত দরজা হওয়ায় দরুন খুব একটা সুবিধা করতে পারে না, তবে চেষ্টায় বহাল সে। গাড়ির হর্নের আওয়াজে থামে সে। 3টা গাড়ি এসে থামলো। 2টো সেনা গাড়ি থেকে বের হয় পোশাকধারী সৈনিকদের দল। অপর জিপ থেকে 2 জন লোক। দিদার চেনে একজনকে, বসের বন্ধু। সে এগিয়ে যায়। রাসেল গম্ভীর মুখে কিছু সেনাকে আদেশ করে বাড়ি ঘেরাও করতে, বাকিগুলোকে দরজা খুলতে বলে এদিকে এসে দিদারকে জিজ্ঞাসা করে, পরিস্থিতি কেমন? সব ঠিকঠাক? দিদার জবাবে বলে, কিচ্ছু ঠিক নেই স্যার। ভেতর থেকে পুরুষের চিল্লানোর আওয়াজ ভেসে আসছে। আমি দরজা ভাঙার ট্রাই করছি, পারিনি। এদিকে আমার হাত ফাঁকা। বস, কত দূর? এই তো এলো বলে। তখনই আরেকটা গাড়ি এসে থামে রাস্তার ধারে। গাড়ি থামতেই যেন ছুটে বেরিয়ে আসে অরুণ সরকার। পেছনে আরিয়ান, মুস্তাকিম, শুভ ও ফয়সাল। রাসেল ফোন করে জানিয়েছে খ্যাপাটে সারকে একা না ছাড়তে, তাই তাদের আগমন। অরুণ ক্ষিপ্ততার সাথে এগিয়ে এসে দিদারের গালে সপাটে চড় মেরে ধমক লাগালো তার গাফিলতির কারণে। দিদারুল আহসান চুপচাপ শুয়ে নেয়। এরা তার প্রাপ্য ছিল বোধ হয়। আরিয়ান এসে ভাইয়ের কাঁধে হাত রেখে শান্ত হতে বলে। অরুণ শান্ত হয় না, এগিয়ে যায় দরজার দিকে। তৎক্ষণে দরজা খুলে ফেলল এক দক্ষ সেনা। রাইফেল তাক করে সশরে তার ভিতরে প্রবেশের প্রস্তুতি নেয়। অরুণ তাদের টপকে এগিয়ে যায়। চোখ বুলায় পুরো ড্রয়িং রুমে। ভাঙা মদের বোতলের টুকরো ফ্লোর জুড়ে। এক পাশে পেট মোটা লোক পড়ে আছে। অরুণের চিনতে অসুবিধা হলো না, এটা শুক্লা মণ্ডল। সোফার উপরে বসে ব্যথায় কাতরাচ্ছে আকাশ। তার তাজা রক্ত বেরিয়ে পড়ছে কপাল ঘেঁষে। কাঁধের দিকটায় কালচেভাবে পুড়ে গেছে। এদের এই অবস্থা কে করেছে? এই দুজনেই? আর সবাই কই? অরুণ এদিক ওদিক তাকিয়ে ভোর পাতাকে খোঁজে, দেখতে পায় না। সে সোফায় কাতরাতে থাকা আকাশকে টেনে ফ্লোরে ছিটকে ফেলে পেট বরাবর লাঠি লাগায় লাগাতার। গলায় পাড়া দিয়ে ক্ষোভে ফেটে গর্জে ওঠে, এই কুত্তার বাচ্চা, ওরা কই? রাগে কথা জড়িয়ে আসছে। চোখ মুখের আদল ভয়ঙ্কর, যেন কোনো অসুর ভর করেছে। অরুণ পা পিছতে থাকে।
আকাশের মুখটা রক্তিম হয়ে উঠেছে, যে কোনো সময় জান পাখি বেরিয়ে যাবে। সে কোনো মতে আঙুল দিয়ে ইশারা করে বন্ধ ঘরের দরজার দিকে। অরুণ এক নজর সেদিকে তাকায়, আকাশের গলা থেকে পা সরায় না। ওদিকে আকাশের চোখ উল্টে গেছে। এক সেনা সদস্য এসে অরুণকে সরিয়ে দেয়। আকাশ ছাড়া পেতেই জোরে শ্বাস টানে, নাক মুখ দিয়ে রক্ত উঠে আসে। অরুণ আবার তেড়ে আসে, সেনা সদস্য আটকায়। অরুণ শুক্লার দিকে এগিয়ে যায়, চিত হয়ে শুয়ে থাকা ভুঁড়িটায় লাথি দেয় সজোরে। শুক্লা দুর্বল চোখে তাকিয়ে থাকে, হাউমাউ করে কেঁদে অরুণের পা জড়িয়ে ধরে। অরুণ তার ছোট্ট চুল মুঠোয় ভরে গর্জন করে বলে, আমার ছেলে কই? এই শুয়োরের বাচ্চা। পাতা কই? শুক্লা মাথা নেড়ে বোঝাতে চায় সে জানে না। খ্যাপাটে অরুণ, বুঝলে তো? চুল টেনে মুঠো পেতে শক্ত হাতে নাক বরাবর ঘুষি মারে। শুক্লা ছিটকে পড়ে ফ্লোরে, ব্যথায় বাচ্চাদের মতো কেঁদে দেয়। সেনা সদস্যরা বাড়িতে উপস্থিত আরও 3 জনকে খুঁজে বের করে বাথরুম থেকে, তাদের টেনে বের করে ড্রয়িং রুমে আনে। অরুণ শুক্লার থেকে দৃষ্টি তুলে শামীমের দিকে তেড়ে যায়, নাক বরাবর পরপর এলোপাতাড়ি ঘুষি মেরে চুলের মুঠি টেনে ধরে মাথা দেয়ালে ঠুকে দেয়। শামীম চিল্লিয়ে ক্ষমা চায়, অরুণকে বাপ বাপ বলে ডাকে। অরুণ ছাড়ে না, পরপর 3 বার শামীমের মাথা দেয়ালে সজোরে আঘাত করে। দাঁত কপাটি পিষে রাশবাড়ি গলায় বলে, অরুণ সরকার শুদ্ধ পুরুষ, নিজ ঘর ব্যতীত অন্য ঘরে যায়নি যে তোর মতো কুলাঙ্গার বাপ বলে ডাকবে। আরেকবার ডাকলে জিভ কেটে নিব। বলেই শামীমকে ছিটকে ফেলে ফ্লোরে। বাকি দুটোকেও উদম মধ্যম দেয়। রাগে তার মুখবয়ব রক্তিম, কপলের নীল রাঙা শিরা উপশিরা দেখা দেয়। হাতের রগ ফুলে আছে, যে হাতে মারছে সেই হাত লাল বর্ণ ধারণ করছে। তবুও থেমে নেই অরুণ, একটাকে ছাড়ছে তো আরেকটাকে ধরে মারছে। কেউ থামাতে পারছে না তাকে, অরুণের বন্ধুরাও নয়। এ যেন খাঁচা ছেড়ে বেরিয়ে আসা হিংস্র সিংহের তাণ্ডব। তাই তারা সিংহকে থামানোর জন্য তার শাবকও সিংহীর খোঁজ চালায়। পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজে পায় না। তখন সবার নজর কাড়ে বন্ধ দরজাটা। সবাই গিয়ে দরজা ধাক্কায়, ভোর বলে ডাকে অনবরত। দরজা খোলার নামগন্ধ নেই। সবাই চিন্তিত হয়, সিদ্ধান্ত নেয় দরজা ভাঙার। উদ্যত হয়, কিন্তু তার আগেই দরজা খুলে যায়। বেরিয়ে আসে পাতা, তার গলা জড়িয়ে ভোর সরকার। সবাই স্বস্তির শ্বাস ছাড়ল পাতা ভোরকে সুস্থ অবস্থায় দেখে। শুভ এগিয়ে পাতার মাথায় হাত রেখে শুধায়, আর ইউ ওকে? পাতা মাথা নাড়ল, কিছু বলবে এর আগেই কারো আক্রমণের শিকার হয়। পাতা ভোরকে শক্ত করে ধরে 2 কদম পিছিয়ে যায়। পড়তেই নিবে সামলে নেয় একজন। অরুণ জাপটে ধরে 2 জনকে। কখনো ভোর তো কখনো পাতার গালে চুমু দিতে থাকে এলোমেলোভাবে। বিড়বিড় গলায় থেমে থেমে বলে, ঠিক আছো তোমরা? আমি এসে গেছি তো। ভয় পেয়েছিলে? আমি থাকতে কিছু হবে না তোমাদের, আমি আছি তো। পাতা খিলো গড়ায় হুম বলে। অরুণ আশ্বস্ত হয়, তবে থামে না। ভোরকে কোলে নিতে চায়, ভোর আসে না। পাতার কোলেই ফুপিয়ে ফুপিয়ে ওঠে। অরুণ উদ্ভ্রান্তের মতো একবার ভোরের গালে মুখে ঠোঁটে চুমু দেয়, আর একবার পাতার। পাতার এবার অস্বস্তি হয়, আর চোখে অরুণের বন্ধুদের দিকে তাকালো। সবার চোখে মুখে চাপা হাসি। উপস্থিত সেনা সদস্যরাও বাদ যায়নি। এতক্ষণ যাকে অ্যাকশন সিনে থামানো যাচ্ছিল না, এখন সে রোম্যান্টিক মুডে। পাতা উসখুস করে সরে আসতে চায়, অরুণ ছাড়ে না। ভোরের কপালে ছোট ছোট চুমু দিয়ে পাতার থুতনি অদূর ছুঁয়ে দেয়। পাতা চাপা স্বরে আতঙ্কিত সুরে বলে, কি হচ্ছে এটা কি ভোরে বাবা? সবাই দেখছে। অরুণ থেমে যায় মুহূর্তের জন্য। আবারও পাতার কপালে চুমু দিয়ে ভোরের চোখে মুখে চুমুর বন্যা বইয়ে দেয়। শুভবাদে অরুণের বাকি বন্ধুরা আর চুপ করে থাকে না, সস্বরে চেঁচিয়ে বলে, কি হচ্ছেটা কি ভোরের বাবা? আমরা সবাই দেখছি তো। ভোরেই হেসে দেয়। অরুণ সরে এসে পায়ের শু খুলে তাদের দিকে ছুঁড়ে বলে, দেখছিস কেন? বেরিয়ে যেতে পারছিস না? কতটা ভয় পেয়েছিলাম আমি। আর একটু হলে হার্ট অ্যাটাকে পগার পার যেতাম। কেউ নেই তো আমার, এই দুটোই বেঁচে থাকার সম্বল। ওদের কিছু হলে কিভাবে বাঁচতাম? বাড়াবাড়ি লাগে তাই না? ন্যাকামি। একা থাকা খুবই যন্ত্রণার, বুঝলি? আমি আর একা থাকতে চাই না, না কাউকে হারাতে চাই। থামে অরুণ। শার্টের হাতার কোণা দিয়ে অল্প জমা চোখের জল মুছে নেয়। পাতার দিকে ফিরে ভোরকে বুকে টেনে নেয়। পাতার চোখের পানি মুছে দিয়ে হাত বাড়ায়। পাতা টলমল চোখে যায়। সব কিছু কেমন ঝাপসা ঝাপসা লাগছে। পেট গুড়গুড় করে, বেরিয়ে আসতে চায় নাড়ি বুড়ি।
পাতা গলগলিয়ে বমি করে দেয়। অরুণ ভোরকে নামিয়ে পাতাকে ধরে। ভোর আম্মু আম্মু ডাকে, অরুণও ডাকে। পাতার কানে বাজে, সব কিছু প্রত্যুত্তর করতে পারে না। শরীর কেমন অসাড় হয়ে যায়, পেটে চিনচিন ব্যথা করে, চোখে অন্ধকার ঘনিয়ে আসে। বসে পড়ে পাতা। অরুণের বাহুতে মাথা এলে চোখ বুজে নেয় নিমিত্তেই। আর তো ভয় নেই, এখন আছে ভরসা, স্বস্তির জায়গা। শীতের গধূলি বেলা, কুয়াশায় আচ্ছন্ন পথ রাস্তাঘাট, বৃষ্টির ছিটাফোঁটাও নেয় কুয়াশা পড়ছে টুপটাপ। নীরহারা বিহঙ্গের দল নীরে ফিরছে দলে দলে। তাদের কিচিরমিচির শব্দ কানে বাজে। দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসে, সাথে কুকুরের দলের ক্রন্দনরত ডাক। চায়ের দোকানে ভিড় জমেছে বেশ। শীতের সন্ধ্যায় ভাপা পিঠের সাথে গরম গরম চায়ের জুটি মেলা ভার। রাস্তার ধারে একদল লোক খড়কুটো জ্বালিয়ে শরীর গরম করতে ব্যস্ত। কিছু লোক গায়ে চাদর মুড়িয়ে হাঁটছে, এলোমেলো সাথে মিষ্টি মধুর আলাপন। পিচঢালা রাস্তা শিশির বিন্দুতে ভিজে আছে। সেই ভেজা রাস্তায় শাঁসা করে চলছে একের পর এক গাড়ি। মাঝখানের এক গাড়িতে অরুণ সরকার ও তার গোটা চারেক বন্ধু বসে, তার শাবক ও সিংহীও উপস্থিত। আরিয়ান দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে ড্রাইভিং করতে ব্যস্ত, তার পুরো মনোযোগ ড্রাইভে। শুভ প্রতিবারের মতো ফ্রন্ট সিটে, রাসেল, মুস্তাকির ও ফয়সাল মাঝের সিটে। একেবারে শেষ সারিতে অরুণ সরকার ছেলেকে কোলে নিয়ে বসেছে। পাশেই ঘুমন্ত পাতা, গায়ে শাল জড়ানো। তখন অরুণের বাহুতে মাথা এলিয়ে শরীর ছেড়ে দিলেও জ্ঞান হারায়নি। কিছু সময় ওভাবেই থেকে আবারও বমি করে ভাসিয়েছে। অরুণ তার চোখে মুখে পানি দেয়। পাতা কুলকুচি করলেই অরুণ অপেক্ষা না করে পাঁজা কোলে গাড়িতে বসিয়ে দেয়। শুক্লাদের ব্যবস্থা করে সবাই মিলে রওনা হয় জলদি। অরুণ ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে আদুরে গলায় শুধায়, আব্বু শীত করছে? একটু একটু মিনমিন করে বলে ভোর। অরুণ সামনে উকি দেয়। রাইসেলের গায়ে জড়ানো চাদর টেনে ধরে রাসেল চাদর খুলে অরুণের মুখের উপর ছুঁড়ে মেরে বলে, বলেই দিলাম টানাটানি করিস কেন ভাই? অরুণ কিছু না বলে চাদর দিয়ে ভালোভাবে জড়িয়ে নেয় ভোরকে। ভোর আরাম পায় চাদর সরিয়ে উকি দিয়ে বলে, আঙ্কেলে শীত করবে তো? অরুণ মুচকি এসে ছেলের কপালে চুমু দিয়ে ঢেকে দেয় আদুরে মুখ। রাসেল পিছনে ফিরে হেসে বলে, গরম শীত কোনোটাই কাবু করতে পারে না এই আর্মি ম্যানকে। ফয়সাল হেসে বলে, তা পারবে কেন, গন্ডারের চামড়া তো। রাসেল কটমট করে তাকালো। বাকি সবাই হেসে ওঠে, ভোরও হাসে শব্দ করে। শুভ সামনে থেকে বলে, ভোর তুমি তো ইন্টেলিজেন্ট, এরকম বোকামি কেন করো? অপরিচিত লোক দেখলে শত হাত দূরে সরে যাবে, আর তুমি দেখো কত কিছু হয়ে গেল। ভোরের মুখে হাসি গায়েব হয়ে যায়। বাবার শার্টে নাক মুছে গাল ফুলিয়ে বলে, এই বাজে লোক বলেছিল আম্মুকে আটকে রেখেছে, আমি না গেলে আমার ঘুম পাচ্ছিল অনেক, তারপর মনে নেই। সবাই বুঝতে পারে আসল কাহিনী। অরুণ রুমাল বের করে ছেলের নাক পরিষ্কার করে দিয়ে আবার ঢেকে দেয়। রাসেল পেছন থেকে ভোরকে উদ্দেশ্য করে সন্দেহভাজন গলায় বলে, ভোর ওখানে কি হয়েছিল? ওই বাজে লোকদের এরকম বাজে হাল কে করেছে? তোমার আম্মু? সকলের উৎসুক নজর এবার পেছনে অরুণের কোলে চাদরে ঢেকে থাকা ভোরের উপর। অরুণের কৌতূহল শতভাগ, তবে ভোরের মাঝে জবাব দেওয়ার উদ্বেগ দেখা যায় না। সবাই উত্তর শোনার অধীর আগ্রহে, কিন্তু ভোর চুপ করে থাকে। বেশ খানিকটা সময় কেটে যাবার পর মিনমিন গলায় বাবাকে উদ্দেশ্য করে বলে, আব্বু ভোরের ঘুম পাচ্ছে। ভোর বললে না কি হয়েছিল? ভোরকে আবার জিজ্ঞাসা করে শুভ। অরুণ ছেলেকে বুকের সাথে সেটে নিয়ে বলে, জোর করার দরকার নেই, পরে এমনিতেই বলে দেবে। এখন রেস্ট নিক, শরীরটাও একটু একটু গরম, জ্বর আসবে বোধহয়। কলিজা, বলতে হবে না, ঘুমাও। কেউ আর কিছু জিজ্ঞাসা করে না, নিজেদের মধ্যে টুকটাক কথা বলে। ভোর বাবার বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে যায় শীঘ্রই। অরুণ ছেলেকে আগলে রাখে, পাশে ঘুমন্ত পাতার দিকে খেয়াল রাখতে ভোলে না। চাদরের ভিতরে হাত গলিয়ে দেখে হাত ঠান্ডা হচ্ছে কিনা, কখনো কপালে হাত রেখে দেখে শরীর গরম কিনা। তাদের সামনের সারিতে বসা ফয়সাল আর চোখে সবটা লক্ষ্য করে। সে একটু না বেশি ছটফটে, অস্থির টাইপের, চুপচাপ বসে থাকতে পারে না। আশেপাশের সব দিকেই তার মনোযোগ ও নজর থাকবে শতভাগ। সে অরুণকে লক্ষ্য করছে অনেকক্ষণ ধরে। অরুণ স্বভাবতই অতি যত্নশীল, যাকে ভালোবাসে তাকে প্রাণ উজাড় করে ভালোবাসে। তার
প্রপার যত্ন নিতে চুল পরিমাণ গাফিলতির অবকাশ নেই তার মাঝে। তার কলিজা ওরফে ছেলে কাছে থাকলে তার সর্বোচ্চ মনোযোগ ছেলেতেই নিবদ্ধ। এতদিন তো সেটাই দেখে এসেছে, তবে আজ কিছুটা ভিন্নতা রয়েছে। অরুণ ছেলের পাশাপাশি পাতা মেয়েটার যত্ন করছে শতভাগ। এমন না অরুণ পাতার যত্ন করে না, করে, তবে তাদের সম্মুখে এতটা বাড়াবাড়ি করে না। তবে আজ অতিরিক্ত যত্নে মেতেছে অরুণ সরকার। এই যেমন পাতার পা ঠান্ডা হয়ে এসেছিল দেখে পায়ের তালু হাতে ঘষে গরম করে নিজ শু পরিয়ে দিয়েছে, ব্লেজার পরিয়ে চাদরে ভালোভাবে মুড়িয়ে দিয়েছে। পাতার পাশে ঘেঁষে বসে আছে যেন পড়ে না যায় গাড়ির ঝাঁকুনিতে। ওপাশে এবং কোলের উপর কুশন রেখেছে। একটু পরপর মেয়েটার হাত ধরে দেখছে ঠান্ডা হয়েছে কিনা। আরিয়ানকে একটু পরপর বলছে গাড়ি স্লো চালাতে, ব্রেক না কষতে। মিনিট অন্তর অন্তর মেয়েটার দিকে তাকাচ্ছে, পারছে না তাদের মতো সুশীল বন্ধুদের সামনে কোলের উপর বসিয়ে দিতে, বাহু জড়িয়ে বুকের মাঝে লুকিয়ে নিতে। ফয়সালের হাসি পায়, সাথে তার একটু খটকাও লাগে। কাহিনী কি? সে পিছন ফিরে অরুণের উদ্দেশ্যে বলে,
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।